আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শীতের শুভ্র শিশিরের শুভেচ্ছা। আমাদের গত ক্লাসের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম ব্যবস্থাপনার কার্যাবলী। আজকের পাঠ্য বিষয় হচ্ছে, খেয়াল করো, ব্যবস্থাপনার নীতিমালা। ব্যবস্থাপনার নীতিমালা। তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদনের জন্য আসলে যে নীতিগুলো বা যে নির্দেশিকাগুলো অনুসরণ করা হয় সেটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা। অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো পড়িয়েছিলাম তোমাদেরকে মনে আছে? ব্যবস্থাপনার কাজগুলো পড়িয়েছিলাম: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এগুলোই মূলত ব্যবস্থাপনার কার্যাবলী। তো এই কাজগুলোকে যথাযথভাবে সম্পাদনের জন্য যে নির্দেশিকা বা যে সূত্র অবলম্বন করা হয় সেটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা। একটা কাজ, আসলে কাজের সংজ্ঞা কি আর কাজের উদ্দেশ্যটাই বা কি? কাজ কিন্তু যে কোনো উপায়ে সম্পাদন হতে পারে। কাজ সম্পাদন সুন্দরভাবে হতে পারে, আর সম্পাদন মানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়াই হতে পারে, আবার ত্রুটি বিচ্যুতি সহ হতে পারে। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কাজটিকে ত্রুটি বিচ্যুতি মুক্ত করে সুন্দরভাবে সম্পাদন করা। তো কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা যেটা মেনে চলে সেটা হচ্ছে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে সব থেকে অধিক ফল লাভ করারটাকেই আমরা সঠিক কাজ বলে থাকি। তো সেই কাজগুলোকে আসলে ব্যবস্থাপনার যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলোকে আসলে কিভাবে সম্পাদন করা যেতে পারে সেই কার্য সম্পাদনের যে নির্দেশিকা সেটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা। তো ব্যবস্থাপনার নীতিমালা সম্পর্কে বিভিন্ন ব্যবস্থাপনা বিচারিক বিভিন্নভাবে তাদের মতামত তুলে ধরেছেন। তোমাদের আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেওলের কথা নিশ্চয়ই মনে আছে। এই হেনরি ফেওল আমাদের ব্যবস্থাপনার 14টা নীতির কথা বলেছেন। কয়টি নীতি? 14টি নীতির কথা বলেছেন। কে বলেছেন? হেনরি ফেওল ব্যবস্থাপনার 14টি নীতির কথা বলেছেন। 14টি নীতির কথা বলেছেন। সেই 14টি নীতির হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। লক্ষ্য করো, আমি এখানে 5টা লিখে ফেলছি। 5টা। 1 নম্বর হচ্ছে কার্য বিভাজন, 2 নম্বর হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব, 3 নম্বর হচ্ছে নিয়মানুবর্তিতা, 4 নম্বর আদেশের ঐক্যনীতি, 5 নম্বর হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি। তো আমরা আজকে যতদূর পারি 14টা নীতি যতদূর সম্ভব হয় আমরা আলোচনা করে ফেলব। প্রথমে আসি কার্য বিভাজন। 1 নম্বর হচ্ছে কার্য বিভাজন। এই কার্য বিভাজন আসলে কি জিনিস? আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম প্রত্যেকটা কাজের ভেতরে বিভিন্ন রকমের কাজ থাকে। একটা কাজের বিভিন্ন পার্ট থাকে, আবার একটা প্রতিষ্ঠানেরও বিভিন্ন পার্ট থাকে। সেই পার্টগুলো কি কি আমি বলেছিলাম? হিসাব বিভাগ, বাজারজাতকরণ বিভাগ, তারপরে তোমার কর্মী সংস্থান বিভাগ বা যেটাকে HR ডিপার্টমেন্ট বলে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ। তো এই কার্য বিভাজনটা, এই কাজটাকে আসলে তার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকরণে বিন্যাস করা। আর সেই বিন্যাসের মূল উদ্দেশ্যই হচ্ছে 1 নম্বর হচ্ছে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস। অর্থাৎ যখন তুমি একটা প্রতিষ্ঠানের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা যাবে, ঠিক তখনই ওই কাজের প্রকৃতিটা জানা যাবে। আর প্রকৃতিটা জানতে পারলে সেই প্রকৃতি অনুযায়ী কর্মী সংস্থানটা করা যাবে। ফলে কি হবে? রাইট ম্যান, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক কর্মীকে নিয়োগ করা সম্ভব হবে। আর যখন সঠিক জায়গায় সঠিক কর্মীকে নিয়োগদান করা সম্ভব হয় তখন সেই কাজটি আসলে সঠিকভাবে সম্পাদিত হয়ে থাকে। 2 নম্বর আসো কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব দায়িত্বের সংজ্ঞাটা কি? আমরা কিন্তু এগুলো প্রতিনিয়ত সাধারণত ব্যবহার করে থাকি। কর্তৃত্ব বলতে আমরা সাধারণত বলি, আমরা সহজ কথায় বা স্বাভাবিকভাবে আমরা যেটা ব্যবহার করি, শব্দটাকে ব্যবহার করি মাতব্বারি। অর্থাৎ কর্তৃত্ব হচ্ছে অন্যের উপর ছড়ি ঘোরানোর ক্ষমতা।
অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধস্তন কর্তৃপক্ষের উপরে যে আদেশ বা নির্দেশ প্রদানের যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে কর্তৃত্ব। আর দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অধস্তন কর্তৃপক্ষের যে দায়, অধস্তনের যে দায়। অর্থাৎ সাপোজ মনে করো এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদের ঊর্ধ্বতন, আমরা তার অধস্তন কর্মচারী, অধস্তন শিক্ষক। অর্থাৎ আমি আমার আজকের এই যে ক্লাসটা, উনি একটা শিডিউল দিয়ে, উনি একটা নির্দেশনা জারি করেছেন, আপনি যথাসময়ে আপনার ক্লাসটা নেবেন। এই যে আমি আজকে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটাই হচ্ছে তার প্রতি আমার দায়। আর উনি আমাকে যে ক্লাসটা নিতে বাধ্য করলেন বা ক্লাসটা নিতে বললেন, এটাই হচ্ছে ওনার কর্তৃত্ব। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি বলতে পারি তাহলে কর্তৃত্বের একটা কিন্তু রেখা আছে, দায়িত্ব এবং কর্তৃত্বের একটা রেখা আছে। সেই কর্তৃত্ব রেখাটা নিম্নগামী। পরিবারের দিকে খেয়াল করো, বাবা মায়ের উপর কর্তৃত্ব করে, মা বড় ভাইয়ের উপর কর্তৃত্ব করে, ভাই বোনের উপর। অর্থাৎ কর্তৃত্বটা সাধারণত নিচের দিকে আসে। অর্থাৎ কর্তৃত্ব, এটা মনে রাখবে, কর্তৃত্ব রেখা নিম্নগামী, অর্থাৎ নিচের দিকে আসে। আর দায়িত্ব রেখা, যেমন আমি আমার অধ্যক্ষের কাছে দায়বদ্ধ আমার কর্মের জন্য। আর কর্তৃত্ব রেখার রেখাটা নিম্নগামী। এই যে তোমাদের সাথে, তোমাদেরকে আমি এখানে সামনে বসিয়ে যে ক্লাসটা আমি তোমাদেরকে শ্রেণী ব্যবস্থাপনার মাধ্যমে যে ক্লাসটা তোমাদের নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে কর্তৃত্ব রেখা নিম্নগামী। আর ঊর্ধ্বগামী হচ্ছে আমি আমার ক্লাসটা নিচ্ছি, আমার এটা এই প্রতিষ্ঠানের প্রতি দায়, অধ্যক্ষের প্রতি দায়, বা আমার কর্মের প্রতি ওটা আমার দায়। আবার পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র কর্তৃত্ব এবং দায়িত্ব পরস্পর কিন্তু সম্পর্কিত। কর্তৃত্ব এবং দায়িত্ব পরস্পর সম্পর্কিত। অর্থাৎ একটা মানুষকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনো কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে পাশাপাশি তাকে সেই দায়িত্ব পালনের জন্য কর্তৃত্বটাও তাকে দিতে হয়। অর্থাৎ দায়িত্ব কর্তৃত্ব পরস্পর সম্পর্কিত। এবার আসো 3 নম্বর, নিয়মানুবর্তিতা। খেয়াল করো, নিয়মানুবর্তিতা খুব সাধারণ একটা জিনিস। দেখো, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র বা যে কোনো প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে কিন্তু আমরা কম বেশি একটা নিয়মানুবর্তী থাকে। অর্থাৎ অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যে নিয়মাবলী, তো এটা অনেক সময় লিখিত থাকে, অনেক সময় এটা অলিখিতও থাকে। পরিবারের ক্ষেত্রে কিন্তু এটা, পারিবারিক ক্ষেত্রে আমাদের লিখিত অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত কোনো নিয়মাবলী নাই। কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত কিন্তু বেশ কিছু নিয়ম নীতি থাকে। অর্থাৎ এই নীতিমালার মাধ্যমে বোঝানো হচ্ছে এটা যে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যে নিয়ম কানুন আছে, সেটা সকল কর্মচারী বা কর্মকর্তা সেটার প্রতি অনুগত থাকবে। যদি তা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেবার সম্ভাবনা থাকে। 4 নম্বর, আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটাকে বলা হচ্ছে ইউনিটি অফ কমান্ড। আদেশের ঐক্যনীতি, এটাকে আবার আরেকটা ভাষায় বলা যায়, সেটা হচ্ছে আধিপত্যের ঐক্যনীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের অধিপতি হবেন একজন। আবার যদি ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে একজন কর্মী সবসময় একজন কর্তার নিকট থেকেই আদেশ পাবেন। সাপোজ তোমাকে মা সকালবেলা বলল কলেজে যাও, আর বাবা বলল তুমি এখন বাজারে যাও, তুমি কোনটা করবে? যখন আসলে একজন ব্যক্তি একাধিক ব্যক্তির নিকট থেকে নির্দেশনা পায়, তখন কিন্তু আসলে কোনো কার্যই সম্পাদিত হয় না। এই আদেশের ঐক্যর মূল বিষয় হচ্ছে একজন কর্মী সবসময়, কর্মীর অধিপতি হবেন একজন, এবং সবসময় একজন ব্যক্তির নিকট থেকেই আদেশ পাবেন সবসময়। নির্দেশনার ঐক্যনীতি, শুধু অধিপতি একজন হলেই হবে না, সেই অধিপতি যখন তার অধস্তনকে নির্দেশ দিবেন, তখন পূর্ববর্তী যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনার প্রতি খেয়াল রাখবেন, এবং নির্দেশনা দেওয়ার সময় অবশ্যই ভেবে চিন্তে তাকে নির্দেশনা দিতে হবে। অর্থাৎ একজন কর্মীকে কার্য সম্পাদন শুরু করেছে এক পদ্ধতিতে,
হুট করে তাকে সেটা থেকে থামিয়ে দিয়ে যদি আবার অন্য পদ্ধতির কথা বাতলে দেওয়া হয় বা বলা হয়, তখন কিন্তু সেই কর্মচারী ডিমোটিভেট হবে, অর্থাৎ সে কিন্তু আর তার কর্মস্পৃহাটা আর থাকবে না। এভাবে যদি বারবার চলতে থাকে তাহলে কিন্তু আসলে ঊর্ধ্বতন এবং অধস্তনের যে সম্পর্কটা, সেই সম্পর্কেরও অবনতি ঘটবে। আসলে ওই ঊর্ধ্বতনের উপরে তখন অধস্তন আর কোনো আস্থা রাখতে পারবে না, অর্থাৎ অধস্তন তখন ভেবে নিবে আসলে আমার এই ঊর্ধ্বতন বা আমার কর্তৃপক্ষ আসলে কিছুই বুঝে না। যখন এটা এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে, তখন এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য খুব ভয়ঙ্কর। তো এই নির্দেশনার ঐক্যনীতির ক্ষেত্রে বা নির্দেশনা প্রদানের ক্ষেত্রে এজন্য অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যত্নশীল হতে হবে। পূর্ববর্তী কি নির্দেশনা ছিল, পরবর্তীতে কি নির্দেশনা দিতে যাচ্ছি, সেটার ভিতরে আসলে সমন্বয় আছে কি না, সেটা চিন্তা ভাবনা করেই এই নির্দেশনা দিতে হবে। এবার আসো সাধারণ স্বার্থে ব্যক্তির নিয়তি স্বীকার। দেখো এই লাইনের ভিতরেই কিন্তু বিষয়টা স্পষ্ট। সাধারণ স্বার্থে ব্যক্তির নতি স্বীকার, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে, কোনো অবস্থায় ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। যখন কোনো প্রতিষ্ঠানের সকলের স্বার্থ, অর্থাৎ প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান সংরক্ষণ করে বা যে প্রাতিষ্ঠানিক স্বার্থকেই বড় করে দেখে, সেই প্রতিষ্ঠানে আলটিমেটলি কিন্তু সবাই বেনিফিটেড হয়, অর্থাৎ প্রতিষ্ঠান বেনিফিটেড হয়, প্রতিষ্ঠানের কর্মচারীরা বেনিফিটেড হয়। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্বার্থের পরিবর্তে যদি কোনো ব্যক্তি স্বার্থ প্রাধান্য পায়, তখন শুধুমাত্র ওই ব্যক্তিটাই লাভবান হয়, আলটিমেটলি ওই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, প্রতিষ্ঠানের অন্যান্য সকল কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা বিষয় এখানে সৃষ্টি হয়, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি স্বার্থে প্রতিষ্ঠানকে ব্যবহার করার ক্ষমতা অর্জন করে, তখন ওই প্রতিষ্ঠানের সকল কর্মচারী এবং এমনকি ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বাইরের সকল ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান ওই ব্যক্তির কাছে জিম্মি হয়ে যায়। ফলে ওই ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে ওঠে, ফলে ওই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওই প্রতিষ্ঠানের একসময় ধ্বংসটা অনিবার্য হয়ে ওঠে। ফলে এটা খুবই কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তির নতি স্বীকার। অবশ্যই সকল ক্ষেত্রে, যেমন আমাদের ক্ষেত্রে আমরা যেমন বলি পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো যেমন বড়, দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা আসলে সকল ক্ষেত্রেই প্রযোজ্য, প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো বটেই। অর্থাৎ প্রতিষ্ঠানে ব্যক্তি স্বার্থকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না, অবশ্যই প্রাতিষ্ঠানিক স্বার্থকে আগে বিবেচনা করতে হবে। 7 নম্বর আসো পারিশ্রমিকের সংজ্ঞাটা কি? আমরা কিন্তু এই শব্দটা প্রায়ই ব্যবহার করি, পারিশ্রমিকের যদি সংজ্ঞাটা দিতে যাই তাহলে আমরা কিন্তু অনেকেই সেটা বলতে পারবো না। পারিশ্রমিকটা আসলে কি জিনিস? পারিশ্রমিকটা হচ্ছে শ্রমের আঙ্কিক মূল্য। খুব সহজ ভাষায় বলি, শ্রমের আঙ্কিক মূল্য। অর্থাৎ একজন শ্রমিক 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা পরিশ্রম করে যে অর্থটা পেল, সেটাকেই বলা হচ্ছে পারিশ্রমিক। তাহলে এই পারিশ্রমিকটা আসলে এই ব্যবস্থাপনার নীতিমালা হলো কেন? এটা একটা প্রশ্ন এসে যায়, পারিশ্রমিকটা ব্যবস্থাপনার কি এমন নীতিমালা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পারিশ্রমিক বলতে আমরা সাধারণত এখানে বুঝছি ন্যায্য পারিশ্রমিকটাকে বুঝছি। এখন এই ন্যায্য পারিশ্রমিক বলতে আমরা কি বুঝি? ন্যায্য পারিশ্রমিক বলতে বুঝি আমরা যে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে বা ব্যয়ের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ মজুরি। অর্থাৎ একজন শ্রমিক বা একজন কর্মচারী যেন তার দৈনিক বা মাসিক যে কর্মটা সম্পাদন করছে, তার বিনিময়ে যে প্রাপ্তিটা সে পেতে যাচ্ছে, সেটা দিয়ে যেন তার দৈনন্দিন চাহিদা ফুলফিল করতে পারে। যদি সে পারে, দেন সে প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকবে, প্রতিষ্ঠানের জন্য সে তার সর্বস্ব বিলিয়ে দেবে। আর যদি তার কাজ করতে গেলে বা কাজের ভেতরে এসে যদি তাকে চিন্তা করতে হয় আজকের আমার পরিবারের আহারের ব্যবস্থা নিয়ে তাকে ভাবতে হয়, পরিবারের চিকিৎসা নিয়ে তাকে ভাবতে হয়, পরিবারের সামান্য একটু কাপড় বা বস্ত্র কেনার জন্য যদি তাকে ভাবতে হয়, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের ওই কর্মী ওই প্রতিষ্ঠানের জন্য কিছুই দিতে পারবে না। কাজেই পারিশ্রমিকটা যখন নির্ধারণ করতে হবে, অবশ্যই সেটা যুগ উপযোগী, অর্থাৎ সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ যে মজুরিটা বা পারিশ্রমিকটা, সেটাকেই বলা হচ্ছে
ন্যায্য পারিশ্রমিক। এবার আসো, সাম্যের নীতিটা কি জিনিস? সাম্য বলতে বোঝানো হয় সমতা। অর্থাৎ আমরা সাধারণত নেপোটিজম বলে একটা শব্দ আছে। নেপোটিজম শব্দের অর্থ হচ্ছে স্বজনপ্রীতি। এটা সাধারণত আমাদের, এটা সমস্ত মানব জাতির মজ্জাগত একটা বিষয়। কিন্তু অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আমার কেউ থাকলে তার প্রতি আমার একটু দুর্বলতা থাকবে, বা আমার নিকটজন কেউ থাকলে তার প্রতি দুর্বলতা থাকবে। এই যে দুর্বলতাটা, সেটা প্রতিষ্ঠানের বাইরে থাকতে হবে, অবশ্যই প্রতিষ্ঠানের ভেতরে না। সকলকে সমান দৃষ্টিতে দেখতে হবে। যে প্রতিষ্ঠানের যারা, যে সমস্ত কর্মচারী বা কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট, সকলের ক্ষেত্রে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় পরায়ণ হওয়ার, সেটাকেই বলা হচ্ছে অর্থাৎ সকলকে সমান দৃষ্টিতে দেখা। এক কথায় সকল কর্মচারী বা কর্মকর্তাকে বা বিদ্যমান সকল কর্মকর্তা কর্মচারীকে সমান দৃষ্টিতে দেখাটাই হচ্ছে সাম্যের নীতি। 9 নম্বর, কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। এখানে কিছু কিছু জায়গায় আছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, আবার কিছু বইতে আছে শুধুমাত্র কেন্দ্রীকরণের কথা উল্লেখ আছে। এখন কেন্দ্রীকরণ আসলে কিসের কেন্দ্রীকরণ? কেন্দ্রীকরণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেন্ট্রালাইজেশন। আর এর বিপরীত যে শব্দটি আছে আমাদের, একটু লিখে ফেলি এখানে, বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীকরণের ইংরেজি প্রতিশব্দ যেমন সেন্ট্রালাইজেশন, তেমনি বিকেন্দ্রীকরণের প্রতিশব্দ হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এখন কথা হচ্ছে এই সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন, এটা কার সেন্ট্রালাইজেশন এবং কার ডিসেন্ট্রালাইজেশন? আসলে এখানে বলা হচ্ছে ক্ষমতার বা নীতিমালা প্রয়োগের যে ক্ষমতার কেন্দ্রীকরণ বা দায়িত্বের কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। অর্থাৎ যে সমস্ত সিদ্ধান্তগুলো সাধারণত খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের জন্য মনে করো একটা প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগ সংক্রান্ত যে সিদ্ধান্তটা, এটা নিশ্চয়ই রুট লেভেলের বা অধস্তনের হাতে এটা ছেড়ে দেওয়া যায় না, এটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের হাতে থাকা উচিত। আবার প্রতিষ্ঠানের, আমরা যেহেতু ব্যবসায় করি, প্রতিষ্ঠানের একটা কর্মচারী বিক্রয় করবে বা বিক্রয় সংক্রান্ত, স্থানীয় বিক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, সেক্ষেত্রে সেটা লোকাল বিক্রয় ব্যবস্থাপকের উপরে ছেড়ে দেওয়া উচিত। তো এই কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মূল কথাই হচ্ছে ওইটা যে ক্ষমতা কতটুকু কেন্দ্রীভূত থাকবে, কতটুকু কোন দায়িত্ব কেন্দ্রে থাকবে, কোন দায়িত্বে বিকেন্দ্রীকরণ করা হবে অর্থাৎ ছেড়ে দেওয়া যাবে, সেটাই হচ্ছে মূল বিষয়। সকল ক্ষমতা যদি কেন্দ্রীভূত থাকে, ওই প্রতিষ্ঠান যেমন স্বেচ্ছাচারী ওঠে, আবার সকল ক্ষমতা যদি বিকেন্দ্রীকরণ হয়, তখন উল্টো পরিস্থিতির সৃষ্টি হয়। সেটা হচ্ছে তখন আসলে প্রতিষ্ঠানের ওই কর্মচারীরা ঊর্ধ্বতনের আর কোনো তোয়াক্কাই করে না, তখনও কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কাজেই কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ এখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, একটা ব্রেক ইভেন পয়েন্টে থাকা উচিত। অর্থাৎ কিছু ক্ষমতা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে থাকা উচিত, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ বা অন্যকে দিয়ে নিলেও কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, সেগুলো বিকেন্দ্রীকরণ করে নিম্ন অর্থাৎ অধস্তনের হাতে সেটা ছেড়ে দেওয়া উচিত। এবার আসো জোড়াময় শিকল। এটা ব্যবস্থাপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জোড়াময় শিকল। আমরা ওই যে কর্তৃত্ব এবং দায়িত্বের যে বিষয়টা পড়েছিলাম, এইখানে কিন্তু এই কর্তৃত্ব দায়িত্বে জোড়াময় শিকল নীতির সাহায্যে কর্তৃত্ব দায়িত্বের একটা শিকল নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রত্যেকটা কর্মচারী টপ টু বটম ধারাবাহিকভাবে একে অপরের সাথে একটা শিকলে আবদ্ধ থাকে। এটা হচ্ছে কর্তৃত্বের প্রবাহ নির্দেশ করে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। যেমন একটা প্রতিষ্ঠানের মার্কেটিং সেকশনের সর্বোচ্চ প্রধান হচ্ছেন মনে করো মার্কেটিং ম্যানেজার, তার নিচে আছেন মনে করেন RM, তার নিচে আছে AM, আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি পরে। তার নিচে আছে TM, তার নিচে আছে SR। অর্থাৎ MM দ্যাট মিনস মার্কেটিং ম্যানেজার, RM রিজিওনাল ম্যানেজার, AM এরিয়া ম্যানেজার, TM টেরিটরি ম্যানেজার, তার থেকে একটু ছোট SR, সর্বশেষ হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ, যেটাকে বলা হয় বিক্রয় প্রতিনিধি। তাহলে এটাকে যদি যেমন মনে করো এই জোড়াময় শিকল নীতির মূল লক্ষ্যই হচ্ছে যে যার নিচে
সে তার কাছে দায়বদ্ধ, অর্থাৎ এসআর টিএম এর কাছে দায়বদ্ধ। ওই যে দায়িত্ব কর্তৃত্বের কথা বলেছিলাম, টিএম এম এর কাছে দায়বদ্ধ, এম আর এম এর কাছে দায়বদ্ধ, আর এম 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 এর কাছে দায়বদ্ধ। আবার এম এম কর্তৃত্ব করবে আর এম এর উপর, আর এম কর্তৃত্ব করবে এম এর উপর, এম কর্তৃত্ব করবে টিএম এর উপর, টিএম কর্তৃত্ব করবে এসআর এর উপর। অর্থাৎ এখানে অবশ্যই এই প্রবাহটা মেইনটেইন করতে হবে। দেখো সমস্যা সৃষ্টি হয় কোথায়, যদি এসআর টিএম কে অতিক্রম করে এম এর সাথে যোগাযোগ করে, এরিয়া ম্যানেজারের সাথে যোগাযোগ করে, তখন কিন্তু এই টিএম কি হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, অর্থাৎ এর কর্তৃত্ব হ্রাস পায়। তখনই কিন্তু একটা প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড যেটাকে বলি আমরা, সেটা কিন্তু ভেঙে পড়ে। অর্থাৎ এটা যেমন কর্তৃত্বের প্রবাহ নির্দেশ করে, এবং এই প্রবাহটা যদি আমরা বহমান রাখি তাহলে প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড বজায় থাকে। তেমনি যদি কেউ এখানে ব্রেকআপ করে তাহলে চেইন অফ কমান্ডটা ভেঙে যায়, ফলে প্রতিষ্ঠানের কি হয়, প্রশাসনিক ব্যবস্থাটা দুর্বল হয়ে যায়। আবার এর সুবিধাটা, এর মাধ্যমে যেটা করা হয়, উপর থেকে কোনো নির্দেশ নিচে পৌঁছতে গেলে এম এম আর এম কে বলবে আর এম, এম কে বলবে এম, টিএম কে বলবে এসআর কে বলবে টিএম। অর্থাৎ দ্রুত কোনো নির্দেশনা যেমন উপর থেকে নিচে পৌঁছানো সম্ভব, তেমনি নিচের পর্যায়ে কোনো সমস্যা হলেও সেটাও ঠিক এই সিঁড়ি বেয়ে উঠে ওই উপর পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এটা কিন্তু এই জোড়াময় শিকলটা ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নীতি। ব্যবস্থাপনার সকল নীতি গুরুত্বপূর্ণ, তারপরে কিছু কিছু নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 11 নম্বর ন্যায়পরায়ণতার নীতি। ন্যায়পরায়ণতার নীতি আমি তোমাদের খুব সংক্ষেপে বলি। এটা ন্যায়পরায়ণতার নীতি বলতে সকল কর্মকর্তা কর্মচারীর উপরে সুবিচার, অর্থাৎ যিনি প্রতিষ্ঠানের অধিকর্তা তিনি সকল কর্মচারীকে সমান দৃষ্টিতে দেখবেন এবং সকলের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি কোনো আপন পর বিবেচনা করবেন না। তিনি সকলের ক্ষেত্রে যে সুবিধা প্রতিষ্ঠান থেকে বরাদ্দ বা প্রতিষ্ঠান থেকে যেটা দেওয়ার সেটা সকলের ক্ষেত্রেই প্রদান করবেন, বা ব্যক্তিগত ক্ষেত্রে কোনো ব্যক্তি বিদ্বেষ বা মানে ব্যক্তিগত প্রতিশোধমূলক কোনো আকাঙ্ক্ষা তার ভেতরে থাকবে না। সকলকে তিনি অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ন্যায়ের ভিত্তিতে তিনি সবকিছু দেখবেন। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি বলতে এখানে বোঝানো হচ্ছে এই আমরা যে শৃঙ্খলাটা যেটা বুঝি যে সুশৃঙ্খলভাবে অবস্থান করা, সেটা নয়। কিন্তু এটা শৃঙ্খলা বলতে বোঝানো হচ্ছে, আমি তোমাদের ব্যবস্থা একেবারে প্রথম ক্লাসে যে উপাদানটা পড়াইছিলাম, সেই উপাদানগুলোর অবস্থান সংক্রান্ত নীতি, অর্থাৎ মানবীয় এবং অমানবীয় যে উপাদানগুলো তোমাদেরকে পড়াইছিলাম, সেই উপাদানগুলো কখন কোথায় প্রয়োজন অনুপাতে, অর্থাৎ মানবীয় উপাদানটাকে অবশ্যই, এটাও রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস নীতির সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ যে যেখানে যোগ্য তাকে সেখানে নিয়োগ করা। আবার যখন যে উপাদানটি প্রয়োজন সেই উপাদানটি ঠিক সেই জায়গায় যেন সঠিক জায়গায় থাকে। যেমন মনে করো যদি এই বিল্ডিংটা স্থাপন হয়, আবার ইট তুমি রেখে দাও ওই রাস্তার ধারে, তাহলে কিন্তু আসলে এখানে কাজটা সম্পাদিত হবে না। আবার যে কর্মী এখানে লেআউটের কাজ করবে তাকে যদি দূরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে কাজটা সম্পাদন হবে না। অর্থাৎ এর মূল বিষয় হচ্ছে উৎপাদনের মানবীয় এবং অমানবীয় উপকরণগুলোকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা, অর্থাৎ যখন যেখানে যাকে প্রয়োজন তাকে সেই জায়গায় অবস্থান করানো। উদ্যোগ বলতে সাধারণত আমরা বুঝি এটা এক ধরনের সৃজনশীলতা, অর্থাৎ সকলকেই ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণের সুযোগ দেওয়া। অর্থাৎ কি করতে হবে সেটা সম্পর্কে সকলের মতামত নেওয়া এবং সকলের ভেতরের মতামত নিয়েই কোনো কার্য সম্পাদন করা। অর্থাৎ একটা কাজ কিন্তু একজন এক এক প্রসেসে করতে পারে। ঊর্ধ্বতন এক রকমের নির্দেশ দিয়েছেন, অধস্তন দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন যে নির্দেশটা দিয়েছেন তার থেকে অনেক বেশি সুকৌশলে এবং কম পরিশ্রমে কম সময়ে সেটা সম্পাদন করে ফেলছে। অর্থাৎ তাকে সেই সুযোগটা দিতে হবে, অর্থাৎ নিজেকে বিকাশের যে সুযোগটা, অর্থাৎ উদ্যোগ গ্রহণ, বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের সুযোগটা তাকে দিতে হবে। খুব সহজ, লাস্ট ওয়ান, একতাই বল, ইউনিটি স্ট্রেংথ। অর্থাৎ আমরা জানি 10-এর লাঠি 1-এর বোঝা। এখানে সকল প্রতিষ্ঠানের সকল বিভাগ এবং বিভাগ সংশ্লিষ্ট সকল কর্মচারী যদি ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ প্রচেষ্টাটা যদি ঐক্যবদ্ধ হয়, দেন প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আসলে ব্যবস্থাপনার এই 14টা নীতি শুধু প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয়, তুমি ব্যক্তি জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখো। এমনকি যদি রাষ্ট্রীয় ক্ষেত্রেও এই 14টি নীতি অবলম্বন করা হয় তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থাও খুব সুন্দরভাবে চলতে পারে বলে আমি বিশ্বাস করি। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো এই কামনায়
আল্লাহ হাফেজ।